বছর কুড়ি আগের কথা, গিয়েছিলাম বাংলাদেশের পাবনায়। সেখানে প্রত্যন্ত গ্রামগুলোতে একটি অনুসন্ধান করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে একটা প্রকৌশল দেখে বাড়ি বাইরে প্রকৌশল দেখে আমার কিন্তু ভীষণ অবাক লাগলো। সেই জিনিসটা আমি আমাদের পশ্চিমবঙ্গের কোনো গ্রামে দেখিনি। সেই গ্রামের প্রতিটি বাড়িতেই তারা ইট সিমেন্টের বাড়ি, ছাদটা হয় টালির কিংবা টিনের, কোথায় কোথাও সেই ছাদটা আবার ঢালু সিমেন্টেরও ছাদ আছে, কংক্রিটের ছাদ। ঢালু কেন করে রাখা হয়েছে? দেখা যাচ্ছে ছাদের ঠিক যেখানে ঢালটা, সিমেন্টের ছাদের ঢালটা যেখানে শেষ হয়েছে সেখানে টিনের ডোঙা লাগানো। সেই টিনের ডোঙাটা এগিয়ে এসে একটা টিনের পাইপের মধ্যে ঢুকেছে, এবং সেই টিনের পাইপটা যখন নেমেছে নিচে, তার সঙ্গে আরেকটা পাইপ যোগ হয়েছে। সেই পাইপটা গিয়েছে উঠোনের একটা কোণে রাখা একটা বিশাল হাঁড়ির মধ্যে। সে হাঁড়ির উপরের দিকে একটি ফুটো আছে, সেইখান দিয়ে সেই যে নলটা, যে পাইপটা, সেই পাইপটা সেখান দিয়ে ঢুকছে। আর সেই হাঁড়ির মধ্যে কী আছে? বিশাল হাঁড়ির মধ্যে সেখানে বালি আর ইটের টুকরো বা স্টোন চিপস, সেগুলো পরপর সাজিয়ে রাখা হয়েছে। সে বিশাল হাঁড়ির নিচে একটি কল লাগানো আছে। এই ব্যবস্থাটা শুনে কিন্তু আমি সত্যি এই বাংলাদেশের গ্রামের মানুষের এই যে একটা বৈজ্ঞানিক একটা ভাবনা, সেটা দেখে কিন্তু সত্যি অবাক হয়ে গেছিলাম। ব্যাপারটা কি? যখনই কোনো বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে কি হয়, এরা বৃষ্টির প্রথম 5 মিনিটের জলটা এরা ফেলে দেয়। ওই ডোঙাটা যেখানে পাইপের সঙ্গে মিশেছে সেই জায়গাটা ওরা খুলে দেয়। 5 মিনিট পরে ওই ডোঙার সঙ্গে যে নলটা নিচে নেমেছে সেই নলটা জুড়ে দেয়। তার ফলে বৃষ্টির যে জলটা, সে জলটা, প্রাথমিক জলটা, নোংরা জলটা বেরিয়ে গেল। পরের জলটা পাইপ দিয়ে এসে নিচে এসে আবার সেই পাইপের মধ্য দিয়ে সেই যে হাঁড়ি, সে হাঁড়ির উপর দিয়ে ঢুকে বালি, ইটের টুকরো, স্টোন চিপস, এইসবের মধ্য দিয়ে ফিল্টার হতে হতে নেমে যাচ্ছে হাঁড়ির নিচের দিকে, এবং কলটা খুলে যখন সেই জলটা পাওয়া যাচ্ছে, সে জলটা কিন্তু পরিশুদ্ধ জল। বৃষ্টির জল সংরক্ষণ করে রাখার সবথেকে প্রাথমিক এবং সোজা উপায় এখন বিশ্বে রেন ওয়াটার হারভেস্টিং বা এই বৃষ্টির জল ধরে রাখা, এই কিন্তু একটা বড় একটা পরিবেশ প্রকল্প। তার যে অরিজিনাল যে প্রকল্প, শহরের জন্য যে প্রকল্প, সে প্রকল্পটা অনেক খরচ সাপেক্ষ, কিন্তু গ্রামে এইভাবে যে জল সংরক্ষণ করা যায়, সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে, যখন খুব বৃষ্টি হচ্ছে তখন তো হাঁড়ি ভরে গিয়ে জলটা, এই যে বিরাট কলসিটা ভরে গিয়ে জল তো নষ্ট হবে। তা কিন্তু না। যখন খুব বেশি বৃষ্টি হচ্ছে তখন ওই হাঁড়ির নিচে আরেকটা মোটা পাইপ লাগানো আছে। সে পাইপটা দিয়ে জল কোথায় চলে যাচ্ছে না, বাড়ির কাছের একটি পুকুরে। সেই পুকুরে গিয়ে সেই জলটা সঞ্চিত হচ্ছে, এবং প্রত্যেক বাড়ি থেকে এরমভাবে পাইপ বেরিয়ে এসে পুকুরের মধ্যে পড়ছে। সে পুকুরগুলো কি? সে পুকুরগুলোতে বড় বড় নোটিশ দেওয়া আছে, এখানে মানুষের স্নান করা নিষেধ, কাপড় কাচানো নিষেধ, গবাদি থালা বাসন ধোয়া নিষেধ, এবং গবাদি পশু স্নান করানো নিষেধ। এবং পালা করে গ্রামের মানুষ সেই পুকুরগুলোকে পাহারা দিচ্ছেন। এইটা যখন তৈরি হয়েছিল তখন বাংলাদেশে পুকুরের জল খাওয়া নিষিদ্ধ হয়ে গেছিল, কারণ পুকুরের জল নাকি মানুষ ফুটিয়ে খেতেন না এবং সেখানে কলেরা হতো। কিন্তু এই বাংলাদেশে যখন আর্সেনিকের যখন প্রকোপ দেখা দিল, তখন এইভাবে বৃষ্টির জলটা ধরে রেখে মানুষ ভূগর্ভের জলের সঙ্গে একটা প্রতিযোগিতায় নামলো, যে আমি ভূগর্ভের জল ব্যবহার করব না, আমি বৃষ্টির যে জলটা নামবে সে জলটাকেই আমি পরিশ্রুত করে আমি ব্যবহার করব। এবং পুকুরের জলটা কি হয়? পুকুরের জলটা নির্দিষ্ট সময় গ্রামের মাঝখানেই একটা বিশাল চৌবাচ্চা আছে। সেই চৌবাচ্চার সেটা উপর থেকে, সেই পুকুর থেকে একটা পাইপ দিয়ে পাম্প করে জল তুলে সেই চৌবাচ্চার নিচে দিয়ে ঢোকানো হচ্ছে, এবং
তার উপরে এই বালি, স্টোন চিপস, ইটের টুকরো দিয়ে আস্তে 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 করে জলটা উপরের দিকে আসছে। সেইখানে পাইপলাইনের করা আছে, বিভিন্ন বাড়িতে জল নেওয়ার এবং কল করা আছে। সুতরাং এই যে একটা জল সংরক্ষণের এবং এই বৃষ্টির জল সংরক্ষণের যে অভিনব পন্থা, সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই রকম প্রকৌশল আমি কোনো দিন দেখিনি। যদিও বাংলাদেশের যারা এই সমস্ত প্রকৌশলের যারা প্রবক্তা, তাদের অনেকেই আমাকে বলেছেন যে এই যে টেকনোলজি বা প্রকৌশল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের একদল পরিবেশ বিজ্ঞানীর কিন্তু এটা দেওয়া। আমাদের পশ্চিমবঙ্গে আমরা এটাকে এখনও পর্যন্ত কার্যকর করতে পারলাম না। কিন্তু বাংলাদেশ এই পদ্ধতি ব্যবহার করে একদিকে যেমন বৃষ্টির জলটা সংরক্ষণ করতে পারছে, অন্যদিকে তারা আর্সেনিকের বিরুদ্ধেও কিন্তু তারা লড়াই করে সে লড়াইয়ে জেতার মুখ দেখছে। আমরা যখন এই ধরুন এই 92 সাল এইসবের কথা বা তারও একটু আগের কথা, আমরা প্রত্যেক বছর গ্রীষ্মকালে, গরমকালে, বৈশাখ মাস পড়লেই আমরা ব্যাকপ্যাক গুছিয়ে রাখতাম। কারণ আমার অন্তত ডিউটি ছিল বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে খরার কীরকম অবস্থা, সেটা আমাদের একজন ফটোগ্রাফার নিয়ে রিপোর্টিং করতে যেতে হতো। আমার সঙ্গে একজন ফটোগ্রাফার একবার গেলেন, নাম বলবো না। আমি দেখলাম প্রথমে ট্রেন থেকে আমরা নামলাম, নেমে সে প্রথমেই বাজারে চলে গেল। বাজারে চলে গিয়ে একটা জ্যান্ত একটা এই 100-5 ওজনের একটা মাছ সে দেখি ব্যাগে করে নিয়ে এসছে। কেন আমি বুঝিনি। দেখলাম গ্রামের সব পুকুরই প্রায় ফুটি ফাটা হয়ে গেছে, কয়েকটা পুকুরে নামমাত্র জল আছে। আমাদের ফটোগ্রাফারটি তার ঝুলি থেকে মাছটি বার করলেন এবং সেই যে প্রায় শুকিয়ে আসা পুকুর, সেই পুকুরের মধ্যে মাছটিকে ছেড়ে দিলেন। মাছটা তো পুরো ডুবতে পারলো না, ছটফট করছে। আসলে হচ্ছে সে দেখাতে চেয়েছে যে পুকুরের জল কমে গিয়ে খরায় এই মাছটি কিন্তু তার জীবনের শেষ সব সংগ্রামটা লড়ছে। এটাই ছিল তার, এই যে কিনে এনেছিল তার একমাত্রই কথা, যাতে মানুষকে বোঝাতে পারে যে একটা যে খরা হলে পরে পরিস্থিতি কতটা দুর্বিষহ হতে পারে। আমরা পুরুলিয়া, বাঁকুড়ায় দেখেছিলাম সেই সময় যে মানুষ বহু দূর দূর থেকে, কারণ সব পুকুর বুঝে গেছে, মানুষ বহু দূর দূর থেকে এসে জল নিয়ে যাচ্ছে হাড়ি মাথায়। এই অবস্থাটা ভেবেছিলাম বছরে অন্তত পরিবর্তন হবে। নানা রকম কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আমাদের রাজ্য সরকারের প্রকল্প, রাজ্য সরকারের জল ভরো জল ধরো এই প্রকল্পে পুকুর কাটার প্রচুর নাকি পুকুর কাটা হয়েছে। কিন্তু আমি বীরভূমে গত বছরও গিয়ে দেখেছি যে গ্রামের সব পুকুর শুকিয়ে গেছে। কোনো একটি পুকুর হয়তো সেখানে জল আছে, খোঁজ নিয়ে দেখা গেল সে পুকুরে জল কিন্তু এমনি হয় সে নদীর বেডের কাছাকাছি, নদীর যে বেড সেখান থেকে হয়তো একসময় নদী ছিল, সরে গেছে, তার জলস্তরটা খুব একটা নিচে নয়, সেখানে কিছুটা জল আছে। কিংবা যারা চাষ করেন, সেচের কাজ করেন, তারা শ্যালো টিউবওয়েল দিয়ে সেখান থেকে জল ভরেছে। অর্থাৎ সেখানে বৃষ্টির জল ধরে রাখার তো বৃষ্টি নেই, বৃষ্টির জল ধরে রাখবে কী করে? কি হচ্ছে, আমরা মাটির জলটা তুলে সেটাকে দিয়ে আমরা যেমন সেচের কাজে লাগাচ্ছি, তেমনি পুকুর ভরে মানুষের দৈনন্দিন কাজ সম্পন্ন হচ্ছে। পশ্চিমবঙ্গের চিত্রটা কিন্তু এরকমই ভয়াবহ। আমরা ভাবছি আমাদের এখানে প্রচুর জল, আমরা ইচ্ছে মতো, কিন্তু যেখানে জল নেই সেই অঞ্চলের মানুষ বুঝতে পারছেন যে সত্যি যদি মাটির নিচে জল না থাকে তাহলে অবস্থাটা কতটা ভয়াবহ হতে পারে। আমাদের কলকাতা শহরে দেখেছি যে ইচ্ছে মতো কর্পোরেশনের জলের পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। একজন আমাকে কর্পোরেশন ইঞ্জিনিয়ার বলেছিলেন যে 1 মাসে যত জল এই পরিবহনের সময় পাইপ থেকে পাইপ ফুটো হয়ে পাইপের জয়েন্ট না লাগানোর জন্য খরচ হয়, তা দিয়ে কিন্তু 3 বার টালা ট্যাঙ্ক ভর্তি করা যায়। অর্থাৎ যেখানে জলের এত ক্রাইসিস, সবাই বলছে যে আমাদের যে 3য় বিশ্বযুদ্ধ সেটা কিন্তু জলের জন্য হতে পারে। সারা বিশ্বে যেভাবে ভূগর্ভস্থ জল কমছে, সেটা কিন্তু একটা খুব বিপদ সংকেত। আমরা সে সংকেতটা কিন্তু এখনও বুঝতে পারছি না। কলকাতা শহরে নিয়ম হয়ে গেছিলো আইন করে যে বাড়ির যদি প্ল্যান পাস করতে হয় তাহলে আপনাকে রেইন ওয়াটার হারভেস্টিং কিংবা বৃষ্টির জল সংরক্ষণের কোনো প্রকল্প থাকতেই হবে।
যারা বহুতল বাড়ির প্ল্যান পাস করাচ্ছেন তারা এই যে শর্তটা সেটা তারা বলেন হ্যাঁ আমরা করব, কিন্তু কার্যকর যখন হয় তখন দেখা যায় এই আইনটা কেউ মানে না। তার ফলে যত শহরের বহুতল বাড়ি সব বাড়ি কিন্তু ভূগর্ভস্থের জল তুলে নিচ্ছে। কেউ কিন্তু এই বৃষ্টির জল সংরক্ষণের প্রকল্প কিন্তু কেউ কার্যকর করে না। আমরা বুকে হাত দিয়ে আপনারা বলুন কজন আপনারা বাড়িতে এই যে যখন বর্ষাকালে বৃষ্টির জল যখন নষ্ট হয় আমরা কেউ কি সঞ্চয় করি? অন্তত আমরা যদি ছাদের মধ্যে যদি বালতি বসিয়ে ড্রাম বসিয়ে রাখি, আমরা যদি সেই জলটা সংগ্রহ করি এবং সেই জলটা আমরা আমাদের দৈনন্দিন কাজে লাগাই, তাহলে সেই পরিমাণ জল কিন্তু আমার ভূগর্ভের থেকে তুলতে হয় না। আমাদের যদি একটুখানি শুভ বুদ্ধি থাকে আমরা কিন্তু নিজেদের বাড়িতে কিছু কিছু জল কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। আমাদের মানসিকতাটা কিন্তু তৈরি হয়নি। আমরা হাতের সামনে অপর্যাপ্ত জল পাচ্ছি আর নষ্ট করে যাচ্ছি, কিন্তু বিপদ খুব কাছে নয়, বিপদ খুব দূরে নয়, খুবই কাছে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে যাতে আমরা এই যে সামান্য জলটা আছে সেই জলটা যাতে আমরা রক্ষা করি এবং বৃষ্টির জলটাকে যে কোনোভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের বাড়িতে ফুলের টবে দেওয়ার জন্য, আমাদের বাড়িতে শৌচাগারের কাজের জন্য যদি আমরা বৃষ্টির জলটা ধরে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভূগর্ভের আমাদের বৃষ্টির জলটা নষ্ট হয় না। আবার যা ধরে এই নদিয়া দিকে, নদিয়া উত্তর 24 পরগনা, সেখানে তো প্রচুর বৃষ্টি হয়, কিন্তু তার জলটা কোথায় যায় জানেন? যাদবপুরের একজন জলবিজ্ঞানীর সঙ্গে একবার কথা হচ্ছিল এবং তখন তিনি বলেছিলেন যে পুরো জলটাই আমাদের কলকাতার দিকে চলে আসে। কলকাতার দিকে চলে আসা মানে কলকাতার দিকে চলে আসে এবং কলকাতার জলটাও কোথায় যায়? এই যত বৃষ্টি হয় ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। সেই জলটা হয় নিকাশি নালা দিয়ে কিংবা গঙ্গা দিয়ে কিংবা অন্য নালীপথ দিয়ে সরাসরি সমুদ্রে চলে যায়। পুরো যে বৃষ্টির জল সে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতার পুরোটা আমরা ওয়েস্ট করি। এই যদি বৃষ্টির জলটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা কিন্তু খুবই সযত্নে আমাদের জলের সংকটটা, জলের ভবিষ্যৎ যে সংকটময় সেটা কিন্তু আমরা তার সঙ্গে কিন্তু লড়াই করতে পারি। কিন্তু আমাদের এই সচেতনতা কবে হবে আমি জানি না। এই নিয়ে এই জল যে একটা বড় ইস্যু, একজন আমাকে বলছিলেন যে একটা ভালো তথ্যচিত্র হতে পারে জল পাই কোথায়। জল নেই ভূগর্ভস্থ তলে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটির তলায় কিন্তু জল নেই। সুতরাং আমাদের সতর্ক হতে হবে। আমাদের যারা প্রশাসক, যারা যে সমস্ত রাজনৈতিক দল, তাদের আমি কোনো রকম উদ্যোগ দেখি না এই নিয়ে ঝাঁপিয়ে পড়ার, আন্দোলন করার। আমাদের নিজেদেরকেই এর জন্য লড়াই করতে হবে। যদি আমার এই বক্তব্য ভালো থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার এটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপলে পরেই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।